কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট আমাদের কমপ্লিট হয়ে গেছিলো লাস্ট ভিডিওতে। তো এরপর আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাজ্যের নীতি নির্ধারণ তত্ত্ব। তো এই ডিপিএসপিতে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত আছে ডিপিএসপির সমস্ত আর্টিকেলসগুলো। তো এই আর্টিকেলগুলোতে কী কী আছে এবং আর্টিকেলগুলোকে সহজে কী করে মনে রাখবো, মেন প্রবলেম হয় যেটা আর্টিকেলগুলো মনে থাকে না। তো আর্টিকেলগুলোকে সহজে কী করে মনে রাখবো সেটা, আর আর্টিকেলগুলোতে কী বলা আছে, ডিপিএসপি অ্যাকচুয়ালি কী, ফান্ডামেন্টাল রাইটস তো এক ধরনের ছিল, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে মানুষের মৌলিক অধিকার, আর তার সঙ্গে ডিপিএসপির তফাৎটাই বা কোথায়। তো এই সবগুলো নিয়ে আজকের ক্লাস। তো ডিপিএসপি যদি আমি ফার্স্টেই বলতে চাই, তাহলে ডিপিএসপি 36 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট দুটো বেসিক আর্টিকেল যেটা সব কিছুতেই থাকে, ফান্ডামেন্টাল রাইটেও ছিল, মানে সবগুলোতেই মোটামুটি থাকে। ফান্ডামেন্টাল রাইটে যেরকম ফার্স্টে ছিল 12 আর 13। তো এখানে 36 আর 37, 36-এ বলছে স্টেটের পরিভাষা, মানে রাজ্যের পরিভাষা, রাজ্য কীরকম হবে, রাজ্য কাকে কাকে আমরা স্টেট বলবো, মানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বাদবাকি আর যত অটোনোমাস বডি আছে সবাইকে আমরা স্টেট বলে স্টেট হিসেবে রাখবো। তো সেটা হচ্ছে 36-এ বলা আছে। 37-এ বলা আছে যে যেরকম ফান্ডামেন্টাল রাইট ছিল, ফান্ডামেন্টাল রাইট কী ছিল, ফান্ডামেন্টাল রাইটে এনফোর্সেবল টু ল। দ্যাট মিনস আমরা ফান্ডামেন্টাল রাইটে যদি কোনো রকমের প্রবলেম হতো তাহলে আমরা কোথায় যেতে পারতাম, আমরা সুপ্রিম কোর্টে বা হায়ার কোর্টে আমরা গিয়ে সেটাকে আবেদন করতে পারতাম যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট কোনো রকমভাবে কেউ কিছুভাবে সেটাকে লঙ্ঘন হতো। তো এবার ডিপিএসপি ঠিক তার উল্টো, ডিপিএসপিতে যে আর্টিকেলগুলোতে যে জিনিসের কথা বলা রয়েছে সেই জিনিসগুলো যদি কোনো রকমভাবে কোনো রকম এই স্টেটে যতগুলো স্টেটের পরিভাষার মধ্যে যতগুলো জিনিস আসে তারা যদি কেউ সেটাকে না করে, তো আমি ডাইরেক্টলি কোনো কোর্টে বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা কোনো রকমের কোর্টে আমি গিয়ে সেটা বলতে পারবো না যে কেন এটা হলো না। এটা হচ্ছে ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটের মূল তফাৎ। তাহলে ডিপিএসপিতে তাহলে কী কী এমন আর্টিকেল দেওয়া রয়েছে যে কেন এটাকে নন এনফোর্সেবল করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন অ্যাডভাইজার, যিনি অ্যাডভাইজার ছিলেন, তিনি ছিলেন BN রাও। তিনি এটাকে দুটো ভাগে ভাগ করেছিলেন টোটাল কনস্টিটিউশনকে, একটা হচ্ছে এনফোর্সেবল আর একটা হচ্ছে নন এনফোর্সেবল। তার কারণও কিছু আছে। এনফোর্সেবলগুলোকে রাখা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটের মধ্যে, যে এই ফান্ডামেন্টাল রাইট এগুলো বেসিক চাহিদা, মানুষের বেসিক নিড, এগুলোর জন্য যে কোনো কোর্টে, যে কোনো সুপ্রিম কোর্টে আমরা ডাইরেক্টলি যেতে পারবো। আর কিছু রাখা হয়েছিল নন এনফোর্সেবল, সেটা তখনকার সামাজিক অবস্থা বা আমাদের দেশের পরিস্থিতি হিসেবে সেই জন্য সেগুলোকে নন এনফোর্সেবল করে রাখা হয়েছিল। অ্যাকচুয়ালি সব জিনিসগুলোই যদি এনফোর্সেবল, মানে সব জিনিসগুলো মানুষের প্রত্যেকটা সমস্যা নিয়ে যদি মানুষ কোর্টে গিয়ে হাজির হতে থাকে তাহলে কোর্টেও মানুষ জায়গা দিতে পারবে না, আর সেক্ষেত্রে প্রবলেমটা অনেক আরও আইনি জটিলতা, মানে জুডিশিয়ারির ক্ষেত্রে প্রবলেমটা বেশি বাড়বে। ঠিক সেই কারণে তো এই ধরনের অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা মেনে নেওয়া হয়েছিল যে ডিপিএসপিতে যে প্রভিশনসগুলো, যে আর্টিকেলসগুলো রাখা হবে সেগুলো জনগণ ঠিক করবে। জনগণ ঠিক করবে কীরকম না, কোনো পলিটিক্যাল পার্টিকে আজকে আমরা চুজ করলাম, তাকে আমরা সরকারে গভর্নমেন্টে নিয়ে আসলাম, সেই পলিটিক্যাল পার্টিকে বলা হচ্ছে স্টেটে আমাদের 36 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেলগুলো বলা হয়েছে সেই আর্টিকেলগুলোকে প্রত্যেকটা পজিটিভ, এগুলো হচ্ছে প্রত্যেকটা পজিটিভ। দ্যাট মিনস স্টেটকে আদেশ করা হচ্ছে যে তুমি এগুলোকে করবে, আদেশ করা হচ্ছে করতে পারো, মানে করতে হবে তোমাকে এই জিনিসগুলো। যখনই তুমি তোমার পলিসি আনবে তখন তোমাকে এই পলিসিগুলো, তোমার এই আর্টিকেলে যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো তোমার যে তুমি পলিসিগুলো আনছো সেইগুলো যাতে যেন থাকে এই পলিসিগুলো। তো তার মানে কি, আমরা যদি আর্টিকেলগুলো জানি, আমরা যদি আর্টিকেলগুলো বুঝি, তাহলে কি হবে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের এই জিনিসগুলো কনস্টিটিউশনে বলা আছে, এবং গভর্নমেন্ট যখনই এই কাজগুলো করছে না তখন আমরা চুজ করতে পারি যে এই গভর্নমেন্ট নয়, অন্য গভর্নমেন্টকে আমাকে আনতে হবে। যে গভর্নমেন্ট আমাকে এই সুবিধাগুলো দিচ্ছে সেই গভর্নমেন্টকে আমরা চুজ করবো। তার মানে এই জিনিসটাকে রাখা হয়েছিল ডক্টর BR আম্বেদকর, BN রাও এবং তখনকার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যারা ছিলেন সদস্য, তারা সবার মতে একটা জিনিসই আনা হয়েছিল যে এটাকে জনগণের উপর ছেড়ে দেওয়া হোক, তারা ডিসাইড করবে যে এগুলোকে এগুলোকে কোন সময় আনতে হবে, বা সরকার যদি এইগুলোকে না প্রপোজ করে তাহলে সরকারকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে সেই প্রপোজালসগুলো কী ছিল, সেই আর্টিকেলসগুলো কী ছিল, ফার্স্টেই বললাম দুটো বেসিক আর্টিকেল, একটা হচ্ছে 36, সেটা হচ্ছে ডেফিনেশন অফ স্টেট, আর 37 নন এনফোর্সেবল বা অ্যাপ্লিকেবিলিটি, ডিপিএসপির অ্যাপ্লিকেবিলিটি, মানে কীভাবে অ্যাপ্লিকেবল হবে। তারপরের থেকেই আসছে জিনিসগুলো, তারপরের থেকে কী আসছে না 38, আর্টিকেল 38-এ 3 রকমের জাস্টিসের কথা বলা হয়েছে, ন্যায়ের কথা বলা হয়েছে, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল জাস্টিস। এই 3 ধরনের আর্টিকেল, এই 3 ধরনের জাস্টিসের
কথা আমাদের প্রিএমবেলেও বলা রয়েছে, প্রিএমবেলে তাছাড়া ডিপিএসপিতেও বলা রয়েছে। তার কারণ এই দেখো, এবার এখান থেকে শুরু হচ্ছে যেগুলো, সেইগুলোই হচ্ছে যে আমরা কি কি পেতে পারি গভর্নমেন্টের কাছ থেকে, আমরা কি কি পেতে পারি। আমাদের কাছে আমরা তো ফান্ডামেন্টাল রাইট তো পাচ্ছি, সেটা আলাদা, কিন্তু তাছাড়াও গভর্নমেন্ট কি কি পলিসি তার নিজস্ব ম্যানিফেস্টোতে, অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্ট বা কোনো পলিটিক্যাল পার্টি যখন তার পলিসি নিয়ে আসে, সেটাকে যে বইতে লেখে সেটাকে ম্যানিফেস্টো বলা হয়। তো তার ম্যানিফেস্টোতে কি কি থাকবে, তো তার ম্যানিফেস্টোতে এটা থাকা উচিত, সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল জাস্টিস যাতে সবাই পায় সেটা থাকা উচিত, সেটা রাখতে হবে। তার জন্য কি করা হয়েছে না, তার জন্য গভর্নমেন্ট করেওছে 1950 পর থেকে প্ল্যানিং কমিশন আনা হয়েছে। 2015 আমরা দেখেছি নীতি আয়োগ এসছে, এগুলো আনা হয়েছে, গভর্নমেন্ট এগুলো কাজগুলো করেছে। 39 কি বলছে, 39 বলছে ইকুয়াল পে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন এবং অ্যাডিকুয়েট লাইভলিহুড। তার মানেটা কি? ইকুয়াল পে দ্যাট মিনস সমান কাজের জন্য সমান বেতন সবাইকে দিতে হবে। সমান কাজের জন্য সমান বেতন মানে আমি এক ধরনের কাজ করছি, আমাকে এক রকমের বেতন দেওয়া হচ্ছে, আরেকজন এক ধরনের কাজ করছে, সেম কাজ আরেকজন করছে, তাকে অন্য রকমের বা কম বা বেশি বেতন দেওয়া হচ্ছে, যেটা মহিলা এবং পুরুষদের মধ্যে এখনো বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্পোরেটসে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এটা আগেকার দিনে তো ব্রিটিশ আমলে তো প্রবল ছিল। অ্যাকচুয়ালি ব্রিটিশদের থেকেই তো আমাদের কনস্টিটিউশন শেখা, যে ব্রিটিশরা কি করে গেছে আমাদের উপর অত্যাচার, সেখান থেকেই তো আমাদের সমস্ত কনস্টিটিউশন তো সেখান থেকেই তৈরি করা। তো সেইগুলো দেখে দেখে তারপরের থেকে এই জিনিসগুলো আনা হচ্ছে যে ইকুয়াল পে সবাইকে করতে হবে, সে মহিলা হোক পুরুষ হোক যেই হোক না কেন, যে সমান কাজ করছে মানে একই ধরনের কাজ যে করছে তাকে সমান রকমের বেতন দিতে হবে। এবার তাহলে যদি না দেওয়া হয় তাহলে কি তুমি ডাইরেক্ট কোর্টে চলে যাবে? না, এখানে এটাই তো সমস্যা। ডিরেক্টিভ প্রিন্সিপালসে বলা হচ্ছে যে এগুলো করবে, কিন্তু এর জন্য ডাইরেক্টলি তুমি কোর্টে যেতে পারবে না, ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে তুমি যেতে পারছো না, এগুলো নন এনফোর্সেবল। এই কারণেই বলা হয়েছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন দ্যাট মিনস যে রিসোর্সেস আছে আমাদের, মিনারেল রিসোর্সেস বলো আর যে রিসোর্সেস বলো, মানে অসম বন্টন। অ্যাকচুয়ালি আমাদের এখন যে প্রেজেন্ট সিচুয়েশন, তাতে অসম বন্টনটা ইন্ডিয়াতে খুব বেশি পরিমাণে রয়েছে। আমি যদি টপ রিচেস্ট 100 and 200 ফ্যামিলিজ ধরি, তাদের যা ওয়েলথ, বাকি সবার ওয়েলথের থেকে তাদের ওয়েলথটা বেশি, এটাকে বলা হয় অসম বন্টন। তো গভর্নমেন্টকে বলা হয়েছে, গভর্নমেন্ট যখনই পলিসি আনবে এই ধরনের অসম বন্টন যেন খুব বেশি পরিমাণে না হয়ে যায়, ঠিক আছে? তো সেটাও একটা পলিসি, সেই পলিসি। অ্যাডিকুয়েট লাইভলিহুড মানে সবাই যাতে বেঁচে থাকতে পারে, তার জন্য একটা মিনিমাম লাইভলিহুড, যাতে সবাইকে ধরো বিভিন্ন রকমের ভাতা, মানে এখন যে জিনিসগুলোকে ফ্রিবিজ বলা হয়, ফ্রিবিজ যেটা নিয়ে মাঝে খুব টালমাটাল চলছিল রাজনৈতিক মহলে, ফ্রিবিজ সব রাজ্য সব স্টেটে ফ্রিবিজ দেওয়া হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রিবিজ দিচ্ছে। ফ্রিবিজ মানে হচ্ছে ভাতা। এই ভাতাগুলো কেন দেওয়া হয়? দ্যাট ইজ অ্যাডিকুয়েট লাইভলিহুড। যে পাচ্ছে না, তার জীবন ধারণ করতে পারছে না, তাকে অ্যাডিকুয়েটলি তার জীবন ধারণ করতে গেলে কিছু না কিছু তাকে দিতে হবে। যেরকম বিধবা ভাতা দেওয়া হয়, যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, সেন্ট্রাল থেকে পিডিএস স্কিম আছে, মানে ফুড স্কিম, রেশনিং স্কিম আছে। এইসব স্কিমগুলো কেন দেওয়া হয়? এগুলো হচ্ছে অ্যাডিকুয়েটলি যাতে বেঁচে থাকতে পারে, যাদের ক্ষমতা নেই তারা যাতে বেঁচে থাকতে পারে, তাদের জন্য এই প্রোগ্রামগুলো করা। এই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি অ্যাবলিশন অফ জমিদার অ্যাবলিশন করা হয়েছে। আমরা টেনেন্সি অ্যাক্ট দেখতে পেয়েছি, যাতে ডিস্ট্রিবিউশন ঠিকঠাক করে ডিস্ট্রিবিউশন হয়। আর অ্যাডিকুয়েট লাইভলিহুড বা এই ধরনের স্কিমগুলো তো আমরা জানি, সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলো আছে সেই সব স্কিমগুলোই এই স্কিমগুলোর মধ্যেই আসে, অ্যাডিকুয়েট লাইভলিহুডের মধ্যেই আসে। তারপর আসছে 39A। এবার আমি ফান্ডামেন্টাল ডিউটিতে কনস্টিটিউশন প্রথম যেদিন পড়াই সেদিনই বলেছিলাম যে যখনই কোনো কিছুর পাশে ABCD বসে যাবে সেগুলো অ্যামেন্ডমেন্ট হয়ে আসবে। তাহলে এই অ্যামেন্ডমেন্টটা কোথা থেকে এসেছে? 42nd অ্যামেন্ডমেন্ট 1976 থেকে এসেছে। এই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে না, ইকুয়াল জাস্টিস, সবার জন্য ন্যায় সবার জন্য ইকুয়াল হতে হবে। এটা আমরা ফান্ডামেন্টাল আমরা রাইটেও দেখেছিলাম, কিন্তু এখানেও বলা হয়েছে যে ইকুয়াল জাস্টিস যেন সবাই পায়, সেই দিকে সেই পলিসি স্টেট নেবে। 40টা খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি 40 কে বলা হয় গান্ধীয়ান প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি এই টোটাল ডিপিএসপিটাকে 3টে অ্যাপ্রোচে ভাগ করা হয়, সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ, গান্ধীয়ান অ্যাপ্রোচ অ্যান্ড লিবারেল অ্যাপ্রোচ। পরে আসবো, ডিটেলসে আসবো, আমি ডিটেলস বলবো। তো এই 40তে গ্রাম পঞ্চায়েতের এইটা গান্ধীজির যে গান্ধীয়ান অ্যাপ্রোচের মধ্যে গান্ধীজি নিজে এটাকে প্রপোজ করেছিলেন এবং সেটাকে আর্টিকেল ডিপিএসপির মধ্যে রাখা হয়েছে। তিনি বলেছিলেন যে গ্রাম পঞ্চায়েতটা খুব জরুরি এবং গ্রাম পঞ্চায়েতটাকে রাখতে হবে ডিপিএসপির মধ্যে। গ্রাম পঞ্চায়েতটা আমরা জানি, গ্রাম পঞ্চায়েতটা আমাদের দেশে 3 টায়ার সিস্টেমে গ্রাম পঞ্চায়েত আছে। কিরকম? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ওয়েস্ট বেঙ্গলে তাই, এবং সেরকম সব জায়গায় সেরকম পঞ্চায়েত, তালুকা, তারপর জেলা, এইভাবে ভিলেজ, তালুকা, জেলা, এই রকম ভাবে পঞ্চায়েতটাকে কিন্তু 3 টায়ার সিস্টেমে পঞ্চায়েতটাকে ডিভাইড করা হয়েছে। এবং এটা ফার্স্ট কবে চালু হয়েছিল? 2 অক্টোবর, যেদিন গান্ধীজির জন্মদিন সেই দিনই ফার্স্ট রাজস্থানে চালু করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা 1959-এ। কোয়েশ্চেনটা মনে রাখবে।
নেক্সট আমরা আসছি 41-এ। 41-এ কি বলছে? টু সিকিউর ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স। সবার ক্ষেত্রে ন্যায়সঙ্গত কাজ সবাইকে দিতে হবে, সবাইকে এডুকেশন প্রপারলি দিতে হবে, এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স, যদি কোথাও পাবলিক অ্যাসিস্ট্যান্স দিতে হয় তাহলে সেখানে পাবলিক অ্যাসিস্ট্যান্স দিতে হবে। পাবলিক অ্যাসিস্ট্যান্স দ্যাট মিনস সেই আগে যেরকম বললাম অ্যাডিকুয়েট লাইভলিহুড করার জন্য, অ্যাডিকুয়েট লাইভলিহুডের জন্য, বা তার জন্য যদি কোনো কিছু দিতে হয়, ভাতা বা অন্য কিছু যদি দিতে হয়, সেটাকে আমরা বলছি পাবলিক অ্যাসিস্ট্যান্স। সেই রকম ধরনের জিনিস। এই সবার জন্য কাজ সিকিউর করা, সবার জন্য এডুকেশন সিকিউর করা, তারও কতগুলো অ্যাক্ট মানে 1950 পর থেকে আমরা দেখতে পেয়েছি। যেমন মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, একটা মিনিমাম ওয়েজেস সবাইকে দিতে হবে। বোনাস অ্যাক্ট 1965, এগুলো আমরা ইউপিএসসি ইপিএফওর জন্য, আমি যেটা বলছি ইউপিএসসি ইপিএফ এর জন্য এই অ্যাক্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো বেশি আসে ইউপিএসসি ইপিএফওতে। ইপিএফওর এক্সামের জন্য এই ডিপিএসপি থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট থেকে কিন্তু আসে। তো এই ধরনের অ্যাক্টগুলো সোশ্যাল সিকিউর করার জন্য, এডুকেশন সিকিউর করার জন্য, পাবলিক অ্যাসিস্ট্যান্সের জন্য, বা সিকিউরিটি ওয়ার্ক সিকিউরিটির জন্য এই অ্যাক্টগুলো কিন্তু আনা হয়েছে। বোনাস অ্যাক্ট, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, এই অ্যাক্টগুলোকে আনা হয়েছে 1950 পরে। 42, নেক্সট 42 ঠিক সেম জিনিস, আমরা আর্টিকেল ওয়াইজ দেখছি, এক পরপর দেখছি। 41-এ সিকিউর করলাম, ওয়ার্ক সিকিউর করলাম, মানে কাজ সবাইকে ঠিকঠাক করে কাজ দিতে হবে, সেটা সিকিউর করলাম। তারপরে কি? টু প্রোভাইড হিউম্যান কন্ডিশন, কাজটা প্রোভাইড করলাম, কিন্তু কাজটা কোন জায়গায় গিয়ে করছি? আমাকে এমন একটা পরিস্থিতিতে কাজ করতে দেওয়া হলো যে পরিস্থিতিতে আমি কাজ করতে পারছি না। লাইক যদি কোনো মহিলাদের যদি এমন মানে শিফটিং ডিউটি, এখন দেখবে আইটি সেক্টরে শিফটিং ডিউটি খুব বেশি হয়, তো আইটি সেক্টরে যদি ম্যাক্সিমাম টাইম মেয়েদেরকেই নাইট শিফটে দেওয়া হয়, তাহলে তাদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে সেখানে। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের নুইসেন্স কাজ দেখছি, বাজে কাজ, মানে সে যে কোনো রকমের বাজে কাজ মহিলাদের সঙ্গে যেগুলো ঘটে থাকে, তো সেই ধরনের কাজগুলো যাতে না হয় সেটাকে এড়াতে পারি আমরা কিভাবে? না, তাকে একটা প্রপারলি হিউম্যান কন্ডিশনে যারা যাতে কাজ করতে পারে, তাই সেই রকম একটা যদি জায়গা দিতে পারি, তাহলে সেটা কোথায় বলা আছে? না, সেটা বলা আছে 42-তে। এরকম ধরনের অনেক রকমের কাজ আছে, যেমন মাইনে যারা কাজ করে, মাইনে বলা আছে যে 14 যাদের 14 বছরের নিচে বাচ্চারা রয়েছে তাদেরকে মাইনিং ওয়ার্ক, হ্যাজার্ডাস ওয়ার্ক করানো যাবে না। দ্যাট মিনস হিউম্যান কন্ডিশন, আমরা কাজ করতে পারছি না এমন জায়গায়। সিওয়ারেজ চেম্বারে যারা কাজ করে, এখন তো এগুলো আগেকার দিনে খুব বেশি হতো, এখন মেশিনের সাহায্যে করা হয়। সিওয়ারেজ ওয়ার্কার যারা নর্দমার ভিতরে ঢুকে যারা কাজ করে, এই ধরনের কাজ যারা করে, তাদেরকে তো কিছু করার নেই, এখন তাদেরকে ব্যবস্থা পলিসি এমন করতে হবে গভর্নমেন্টকে যাতে সেই ধরনের কাজ তাদেরকে না করতে হয়, হিউম্যান কন্ডিশনে যাতে কাজ করতে পারে, তাও সেই ধরনের কাজ তাদের করতে হবে। এবং তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট। মহিলারা যখন প্রেগনেন্ট থাকে, তখন মহিলাদের কিছু সময়ের জন্য, মানে যে টাইমটা 3 মাস 6 মাস, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট যখন আমরা পড়বো তখন আমরা দেখবো ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টের টোটাল কি, কত মাস কত কি। তো কিছু মাসের জন্য তাদেরকে ছাড় দেওয়া হয়, তাদেরকে কাজ মানে মাইনে দেওয়া হয়, কিন্তু তাদেরকে কাজ করতে হয় না, সেটাকে ম্যাটারনিটি বেনিফিট বলা হয়। সেটা কোথায়, সেটা কি অ্যাক্টে বলা রয়েছে? ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 এখানে বলা রয়েছে। কিন্তু ম্যাটারনিটি বেনিফিট কি সবসময় দেওয়া হবে? একজন সাপোজ কারো 4-5টা বাচ্চা হয়েই যাচ্ছে, তাকে কি ম্যাটারনিটি বেনিফিট দিতেই থাকবে? কোনো স্টেট, মানে কোনো কোম্পানি হোক বা স্টেট হোক, যারা স্টেটের পরিভাষায় যারা আসছে সবাই কি দিতে থাকবে? না, সেখানে বলা আছে, একটা ক্যাপ করে দেওয়া আছে, অনলি ফর 2 চাইল্ড, 2টো বাচ্চা হলে দেওয়া হবে, তারপরে যতগুলোই হোক না কেন তাদের কিন্তু আর এই বেনিফিট তারা পাবে না। তো এই হচ্ছে 42 পর্যন্ত বললাম, 42 পর্যন্ত আর্টিকেলস গুলো রয়েছে। এই আর্টিকেলস, এই ডিরেক্টিভ প্রিন্সিপালস কোথা থেকে আমাদের নেওয়া হয়েছিল? আয়ারল্যান্ড থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছিল? আয়ারল্যান্ড নিয়েছিল স্পেন থেকে। শুধু আমরা এটুকুই মনে রাখবো, কোয়েশ্চেন আমাদের আসে মাঝে মাঝে ডিপিএসপির, কোথা থেকে কোন আর্টিকেল, মানে কোন কনস্টিটিউশন থেকে ডিপিএসপি নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড কার কাছ থেকে নিয়েছিল দেখার দরকার নেই, বোঝারও দরকার নেই, আসেনি কোনোদিন কোয়েশ্চেন, তবুও জেনে রাখো স্পেন থেকে আয়ারল্যান্ড নিয়েছিল, আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন 1937, সেখান থেকে নেওয়া হয়েছিল। প্রপোজার বিএন রাও, বললাম আমি এনফোর্সেবল এবং নন এনফোর্সেবল দুভাগে ভাগ করেছিল, তার মধ্যে এইটা ছিল ডিপিএসপি, তার প্রপোজ করেছিলেন বিএন রাও। নামটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসার মতো। কেটি শাহ অ্যাডভাইজারি কমিটির একজন বিশেষ ব্যক্তি, তিনি বলেছিলেন যে ডিপিএসপি এমন একটা চেক, যে চেকটা ব্যাংকে তো রাখা আছে, কিন্তু ভাঙাতে পারবো কখন? যখন ব্যাংক নিজের ইচ্ছে মতন টাকাটা দেবে তখন। মানে তোমার কাছে একটা চেক পড়ে রয়েছে, সেই চেকটা তুমি তখনই ভাঙাতে পারবে যখন ব্যাংক চাইবে তোমার কাছে।
তুমি যখন চাইবে তখন পারবে না। দ্যাট মিনস ডিপিএসপি তো তাই, ডিপিএসপি আমি চাইলেই যে গভর্নমেন্ট করে দেবে সেটা নয়, গভর্নমেন্টের যখন পয়সা আসবে এই সমস্ত কিছু পলিসিগুলো যদি দেখো প্রত্যেকটা পলিসিতেই কি বলা আছে, প্রত্যেকটা পলিসি গভর্নমেন্ট করবে, কিন্তু গভর্নমেন্ট কখন করবে, গভর্নমেন্টের কাছে যখন অ্যাডিকুয়েট ফান্ড আসবে, গভর্নমেন্টের কাছে যখন অ্যাডিকুয়েট পরিস্থিতি থাকবে তখন গভর্নমেন্ট এই পলিসিগুলো আনতে পারবে, তাছাড়া তো আরো আনতে পারবে না। এরপর আমরা আরো দেখবো 43, 44, 45, 51 পর্যন্ত যখন দেখবো, কমপ্লিট যখন দেখবো, তখন দেখতে পাবো যে গভর্নমেন্টের কত রকমের পলিসি আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালে বলা রয়েছে, কিন্তু সেগুলো গভর্নমেন্ট অল্প অল্প করে কিছু কিছু এনেছে, কিছু কিছু আরো আনার চেষ্টা করছে, গভর্নমেন্ট কাজ করছে এর উপরে। কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের ভাষায় আমরা যদি এই জিনিসগুলো না পাই তো আমাদের উপরে দায়িত্ব বর্তায় যে আমরা গভর্নমেন্টকে বলবো এবং আমরা গভর্নমেন্টকে চেঞ্জ করতে পারি আমাদের পরিভাষা। তাহলে কেটি শাহের এই উক্তিটা ইম্পর্টেন্ট, আ চেক অন আ ব্যাংক পেয়েবল অনলি হোয়েন দ্য রিসোর্সেস অফ দ্য ব্যাংক পারমিট। এই উক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কে বলেছিল, কেটি শাহ। কোয়েশ্চেনটা বারবার আসে, কোয়েশ্চেনটা আসার মতো কোয়েশ্চেন, মনে রাখার কোয়েশ্চেন। তো ডিরেক্টিভ প্রিন্সিপালে 42 পর্যন্ত আজকে এখানেই থাকলো। নেক্সট আমরা 43 থেকে নেক্সট ভিডিওতে দেখবো।